আচ্ছা, ভাই কেমন আছেন আপনি? অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো। তো আপনি তো মাঝখানে বিদেশে কত বছর কাটালেন? প্রায় 16-17 বছর। আচ্ছা, একটি বিষয়ে বলে রাখা ভালো, উনি আমার একজন বন্ধু, পুরনো বন্ধু। ওনার নাম মিস্টার জাফর ইকবাল। উনি দীর্ঘদিন কুয়েতে ছিলেন, কুয়েত ছিলাম, বাহরাইন ছিলাম। বাহরাইন ছিলেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উনি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা কর্মী ছিলেন। কর্মী ছিলাম। প্রবাসী কর্মী আমাদের বাংলাদেশি, অর্থাৎ যারা রেমিটেন্স আনে সেই রেমিটেন্স নাকি আমরা যোদ্ধা বলি, সেই রেমিটেন্স যোদ্ধা মিস্টার জাফর ইকবাল আমার বিশিষ্ট বন্ধু। চলুন আমরা হেঁটে হেঁটে কথা বলি। হ্যাঁ, শিওর। তো আচ্ছা, তো আপনি এখন কতদিন আগে এসছেন? আমি আসছি প্রায় 2 বছর হবে। আচ্ছা, 2 বছর প্লাস হবে। আচ্ছা, আসি এখন হ্যাঁ। আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আজকে আমি সকাল থেকে একটা মানসিকভাবে প্রস্তুতি নিছি যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি আমরা যোগাযোগ করব। এদিকে যাই, হ্যাঁ, এখানে দাঁড়াই, যোগাযোগ করব জাহাঙ্গীর ভাইয়ের সাথে। হ্যাঁ। জাহাঙ্গীর সাথে কথোপকথন হবে। হ্যাঁ, আমার একটা মনের মানুষ, হ্যাঁ, হ্যাঁ, এবং জাহাঙ্গীর ভাই অনেক সাদা মনের মানুষ, হ্যাঁ, হ্যাঁ, আমার খুব পছন্দের একটা মানুষ। হ্যাঁ। এই জন্য জাহাঙ্গীর ভাই চলুন আমরা এখানে বসে বসেই কথা বলি। শিওর। আচ্ছা, আমরা ছুটে তো হ্যাঁ, বলেন। আপনি তো বিদেশের পাট টিপিয়ে ফেলেছেন, মোটামুটি আর যাচ্ছেন না? আবার যেতেও পারি জাহাঙ্গীর ভাই। যেতেও পারেন, হ্যাঁ। মানে আপনার হ্যাঁ। এখনো এই ব্যাপারে স্থির কোনো সিদ্ধান্ত আপনি নেননি? নেই। আচ্ছা, ভেরি গুড। নেই। তো কেমন এখনকার পরিস্থিতি কিরকম? এখনকার পরিস্থিতি জাহাঙ্গীর ভাই মোটামুটি ভালো, বাট আগে যারা ছিল তারা যেরকম সুযোগ সুবিধা এবং ভালো পাইতেছে, এটা এখন নতুনদের জন্য না। নতুনদের জন্য এই জিনিসটা হইতেছে না আপাতত। কেন? তারা দেখা গেছে যাইয়া ওখানে সেটেল হইয়া তারপরে ওখানে ভাষা শিখে, কাজ শিখে, তারপরে এটা ধরা একটু টাফ হয়ে গেছে। আচ্ছা, মিস্টার ইকবাল, আপনাকে আরেকটি প্রশ্ন আমি হ্যাঁ, করতে চাই। করেন। সেটি হচ্ছে যে স্কিলড অ্যান্ড নন স্কিলড, অর্থাৎ দক্ষ এবং অদক্ষ। তো আমাদের এখন যারা যাচ্ছে বাইরে, এরা কি বেশিরভাগই অদক্ষ? না, এখন মোটামুটি অদক্ষ বলা যাবে না জাহাঙ্গীর ভাই, কিছু দক্ষ যাচ্ছে, একটা পার্সেন্টেজ আছে। এক সময় 0 ছিল, এখন পার্সেন্টেজ আছে। গার্মেন্টস সেক্টর হোক, তারপরে আপনার আয়রনের ব্যাপার হোক, অথবা কনস্ট্রাকশনের হোক, মানে বিভিন্ন সাইড আছে, ড্রাইভিং, ক্লিনার। আপনি তো বাহরাইনে ছিলেন, কত বছর ছিলেন? আমি বাহরাইনে ছিলাম 7 বছর। আচ্ছা, 7 বছরে আপনি তো অনেক কিছু দেখেছেন, ওখানকার স্থানীয় পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা, সব কিছুই। আপনার কেমন লাগে বাহরাইন? আমার কাছে বাহরাইন খুব ভালো লাগছে। এই জন্য বললাম, একটা বাহরাইন সেম বাংলাদেশের মতো, মানে একদম ফ্রি, উদার মনের সবাই। এখানে কোনো হাঙ্গামা, যানজট, তারপর মানুষের কষ্ট। এটা কি আপনার এই সমুদ্রের পাড়ে? হ্যাঁ, এটা লোক সৌদির বর্ডারের পাশে। এটা হচ্ছে আরব সাগর না ভূমধ্য সাগর? আরব সাগর। আরব সাগর। আচ্ছা, এই ভদ্রলোক আমার বন্ধু, আপনাদের একটু আগেই বলেছি, তো তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করলেন। আচ্ছা, তো এখন আপনার মিডল ইস্টে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে কোন শ্রেণীর, কোন দেশ আপনার ভালো শ্রমের বাজার রয়েছে? কোন দেশ? এটা সবচেয়ে বেশি বর্তমানে সৌদি আরব। আগেও ছিল, এখনো আছে। মাঝখানে ভিসা বন্ধ ছিল, ওই কারণে এটা একটা গ্যাপ গেছে। এখন আবার সৌদি আরবে অনেক লোক নিচ্ছে মধ্যপ্রাচ্যে। আচ্ছা, ভেরি গুড। এটা বিশাল একটা বাজার রেমিটেন্স বাংলাদেশের জন্য। আচ্ছা, সৌদি আরব, কুয়েতও আছে, বাহরাইনও আছে। আচ্ছা, এটা আপনি আমাকে আরেকটি পরামর্শ, আপনি আমাদের যারা প্রবাসী, মানে প্রবাসে যেতে চান চাকরির সন্ধানে, কর্মের সন্ধানে, তাদের সম্পর্কে, তাদের কি কি করণীয়, সেই বিষয়টি আপনি বলুন তো একটু। হ্যাঁ, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো, যারা নতুন যেতে আগ্রহী অথবা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন, বিশেষ করে আরব গাল্পে, নাম বইলা লাভ নাই, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান, আরব গাল্পে, দয়া করে, এটা আমার একটা রিকোয়েস্ট প্লাস অনুরোধ, আপনারা এটা করবেন, একটা কাজ শিখে যাবেন। হন আপনি মাস্টার্স, অনার্স করছেন, ডিগ্রি করছেন, ইন্টার কমপ্লিট করছেন, মেট্রিক কমপ্লিট করছেন, সমস্যা নাই, কিন্তু একটা দক্ষর ভিতরে ড্রাইভিং আছে, কম্পিউটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, পাইপ ফিল্টার আছে, মানে যে যার অ্যাঙ্গেল থেকে একটা যদি সেখানে, এটা একটা প্লাস পয়েন্ট তার জন্য। যাচ্ছে সে লেবারই, ওখানে যায় যখন তার ভিতরে যে জিনিসটা আছে এটা প্রকাশ করবে, তখন ওই জায়গার যে তার বস, উনি হ্যাপি, খুশি হইয়া তাকে ওই জিনিসটা দিতে বাধ্য হবে। আচ্ছা, দ্বিতীয়ত ভাষা। চমৎকার। আচ্ছা, ভাষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি বাংলাদেশে থাকি,
এখন আমি অনর্গল ইংলিশে কথা বলি, হ্যাঁ এটাকে যতটুকু প্রাধান্য দেবে, বাংলাদেশে একজন বলবে যে বাঙাল ভাষা বলে, এটাকে একটা অন্যরকম দেখবে। Right. সৌদি আরবে গেলে আরবি ভাষা, ইটালিতে গেলে ইটালিয়ান ভাষা, Right. সার্বিয়া গেলে সার্বিয়ান ভাষা, জি। এটা অনেক মূল্যায়ন করে। আচ্ছা। এটা মাথায় রাখতে হবে আমাদের, বিশেষ আচ্ছা, করে আচ্ছা, এই আমার বলা। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। উনি চমৎকার বলেছেন যে দক্ষ শ্রম, যে সব দেশে এখন সবই দক্ষ শ্রমিকই লাগে, অদক্ষ হলে সেখানে পয়সা ও বেতনও কম। বেতনও কম। একজন দক্ষ শ্রমিকের সাথে অদক্ষ শ্রমিকের পার্থক্য হচ্ছে এখানে, যে অর্থাৎ রেমিটেন্সের যে প্রবাহ সেটি বাড়তে পারে যদি তার দক্ষতা থাকে। ইয়েস, আচ্ছা, তাহলে এই তো মোটামুটি আপনি যে পরামর্শ দিয়েছেন, আর কি পরামর্শ আছে যে প্রস্তুতি যাওয়ার আগে কি প্রস্তুতি যাওয়ার ব্যাপারে মানসিক প্রস্তুতি নিতে হবে, পাসপোর্ট সুন্দর করে বানাতে হবে। বিশেষ করে এখন বর্তমানে ই পাসপোর্টটা বানাইলে ভালো, 10 বছর মেয়াদি। জি, ই পাসপোর্ট, ই পাসপোর্ট, ঠিক আছে। আর এখন গভর্নমেন্ট মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা দিতেছে, কোনো হয়রানি নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে যে আনুষঙ্গিক কাজগুলো আছে, ট্রেনিং সেন্টারে ট্রেনিং কাজগুলো করা, হ্যাঁ, তারপরে ফিঙ্গার নেওয়া, মেন পাওয়ারে যাওয়া, এগুলো অতি সহজেই হয়ে যায় আচ্ছা, যদি ভিসাটা কপিটা পরিষ্কার থাকে, আচ্ছা, কোনো কপি না থাকে, তাহলে অতি সহজ হয়ে যায়। এইগুলো কাজ যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা আরব গাল্পের ভিতরে অথবা ইউরোপের ভিতরেও আমরা রেমিটেন্স যেতে পারবো এবং বাংলাদেশের সুনাম অর্জন বয়ে আনতে পারবো। আর আমরা টাকাটা হুন্ডিতে না পাঠায় ব্যাংকে যেতে পাঠাই, আচ্ছা, আমার অনুরোধ। এটি একটি চমৎকার কথা উনি বলেছেন, কারণ ব্যাংকিং চ্যানেলে টাকা আসলে সেই টাকাটি মালিকানা হয় রাষ্ট্রের, আর যদি হুন্ডিতে আসে সেটি হয়ে যায় কালো টাকা। কালো টাকা। তো সুতরাং আমরা ভাই যেটি বলছেন যে কালো টাকাকে আমরা ঘৃণা করি এবং কালো টাকার পিছনে আমরা ছুটবো না, আমাদের সাদা টাকা সাদাই করব আমরা সবসময়, এটি মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা আমরা দাঁড়াই বলি। জি জি বলুন। সেটা হচ্ছে কি, যেমন আমি 2-3 কোটি টাকা আমি উপার্জন করলাম হ্যাঁ। সৌদিতে, কিন্তু এই টাকাটা আমি হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। জি, এখন দেখা গেছে আমি দেশে আসছি, কিন্তু আমাকে একটা ইনকোয়ারি করলো গভর্নমেন্টের তরফ থেকে, তখন আমি এখানে ব্ল্যাক লিস্টে পড়ে যাব, কোনো কাগজ দেখাতে পারবো না। এতটা আর আমি কোথা ব্যাংকিং থেকে পাবো? চ্যানেলে পাঠালে তবে কাগজ দেখাতে আমি হবে। বৈধ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী কিংবা চুপচাপ বসে আছেন আর দালালের খপ্পরে পড়েছেন, এগুলো থেকে মুক্ত হয়ে ভাই যেটি বলেছেন যে এখন পাসপোর্ট সহজ করা হয়েছে, এখানে কোনো দালালি নাই, কিছু নাই, সরাসরি পাসপোর্ট করতে পারবেন, এটিগুলো একটি। তারপরে আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজে আপনাকে প্রশিক্ষণ নিয়ে এবং সেই কাজের উপযোগী হিসেবে আপনাকে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ভাষা রপ্ত করতে হবে বাংলাদেশ থেকেই। যদি ভাষা আপনি জানেন, ইংরেজির বাইরে আরবি, ওখানে ইংরেজি তো কেউ বোঝে না আমার মনে হয়, যতটুকু আরবি ভাষীরা কেউ বোঝে না, সুতরাং ওখানে আরবি শিখতে হবে। তো মধ্যপ্রাচ্যের যারা, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, হ্যাঁ, জর্ডান ইত্যাদি, ওমান ইত্যাদি দেশে যেতে চান, তাদের আরবি ভাষাটা শিখতে হবে, মাস্ট, এটি মাস্ট। আর আরেকটি বলেছি, পাসপোর্টের ওটা কোনো ঝামেলা হবে না, আপনারা ইজিলি করতে পারবেন। আর তারপরে বিমান যাত্রায়, আচ্ছা আপনি একটু বলে দেন যে আমাদের প্রবাসী শ্রমিক প্রথমেই যারা যাচ্ছে বিমানে যাওয়ার যে ইয়েটা, হ্যাঁ, কিভাবে প্রক্রিয়াটা, সেটি আপনি একটু বলেন তো। সেটা হলো গিয়ে, আমাদের বাংলাদেশি ভাইরা যখন, বোনেরাও যখন প্রথম যেতেছে, তাদের জন্য যে ট্রাভেলস রিক্রুটিং এজেন্টস, তারা সম্ভবত তারা একটু চিপ রেডি পাঠানোর চেষ্টা করে, কারণ তাদের ফায়দার জন্য। আজকে আমি যদি নিজে যাই একটা দেশে, আমি চিন্তা করবো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, মোটামুটি সেকেন্ড ক্লাসে যদি যাই মোটামুটি একটু ভালোভাবে যেতে পারবো, কমফোর্টেবল। বাট যারা এজেন্সির মাধ্যমে যায় তাদের একটু অল্প পয়সা যাতে টিকিট হয় এটা করে, তাও যাক, সমস্যা নাই। তো বাংলাদেশ বিমানে গেলে হয় কি, পয়সাটা আমাদের বাংলাদেশ বিমান পেল। আর যদি ট্রাভেলস মনে করে যে পিআইতে পাঠাবে, ইন্ডিয়ান এয়ারলাইন্সে পাঠাবে, অথবা দুবাই এয়ারলাইন্সে পাঠাবে, এমআরএতে পাঠাবে, এটা তার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিমানে গেলে হয় কি, রেমিটেন্স পয়সাটা আমাদের পেলাম, আমরা একটা সুন্দর যাত্রা প্রথমভাবে উপহার দিলাম। উনি চমৎকার বলেছেন। আমাদের জাতীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান, প্রবাসে যারা কর্মের জন্য, কাজের জন্য যাবেন, তারা বাংলাদেশ বিমানে যাওয়ার চেষ্টা করবেন, এটি একটু। দ্বিতীয়ত, আপনি যখন এয়ারপোর্টে যাবেন সেই সময় সামান্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমাদের বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে এবং ওখান থেকে আপনি আপনার কাগজপত্র ওখানে কি করতে না হবে তারা সেটি ভালো করে বলে দিবে, সেটি আপনারা করবেন। আর বিমানে খুব সহজ, এটি আপনি যাবেন, নামবেন, নেমে টার্মিনাল, আপনার টিকিটেই লেখা থাকবে কয় নম্বর টার্মিনাল, ওই টার্মিনালে যাবেন। টার্মিনালে যাওয়ার পরে আপনি লাগেজ নিয়ে একটা ট্রলি নেবেন, ট্রলি নিয়ে আপনি ভেতরে গেলেন, গিয়ে আপনার ওখানে
স্ক্যানিং মেশিন আছে, স্ক্যানিং মেশিনে আপনার লাগেজটা দিলেন, তারপরে ওখান থেকে নিয়ে আপনি চলে গেলেন টিকিট কাউন্টারে। অর্থাৎ যে বিমানের যদি হয় তাহলে বিমানের টিকিট কাউন্টারে যাবেন, ওখানে আপনার বোর্ডিং পাস নেবেন। বোর্ডিং পাস মানে আপনি বিমানে আরোহণের জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো, এটি হচ্ছে বোর্ডিং পাস। তো আপনি যখন বোর্ডিং পাস নিয়ে আপনার বিমানের শিডিউল অনুযায়ী আপনাকে যদি অপেক্ষা করতে হয় তাহলে ওখানে অপেক্ষার জায়গা আছে, ওখানে বসে থাকবেন। তারপরে কোন গেট দিয়ে ঢুকবেন এটি সব কিছুই আপনার বলে দিবে তারা, আর ওই বোর্ডিং পাসের মধ্যে এটি লেখা থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রবাসী শ্রমিকদের উদ্দেশ্যে, প্রবাসী যারা আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন সেই সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমি মিস্টার জাফর ইকবালকে ধন্যবাদটি জানাতে চাই এই কারণে যে তার মাধ্যমেই কিন্তু আমি এতগুলো কথা বলতে পেরেছি তার কাছ থেকে জেনে। আপনারা যে যেখানে আছেন, আমারও খুব ভালো লাগলো। অনেক দিন, অনেক বছর জাহাঙ্গীর ভাইকে কাছে পাইলাম অনেক দিন পরে। এটা আমার মনে একটা তামান্না ছিল, জাহাঙ্গীর ভাইয়ের সাথে সাক্ষাৎ করবো, অনেক কিছু বলবো, মনের ভাষা প্রকাশ করব। আমি খুব আনন্দিত এবং ভালো লাগলো। আমি জাহাঙ্গীর ভাই দীর্ঘ আয়ু কামনা করছি, আল্লাহ যাতে। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন, আমি জানি আপনাদের ধৈর্যচ্যুতি হবে এই ভিডিও দেখতে গিয়ে, তারপরেও আমাদের সময় আমরা একটু নিয়েছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অনেক